আপনারা নিশ্চয়ই জুম রিভারে পাওয়া 3টা লাশ নিয়ে তদন্ত করছেন। মাহির বলল। জি। তরু মনে মনে ভাবল। এই বেটা বেশি কথা বলছে। ভাবনা সাইডে রেখে তরু বলল, প্রত্যেকটা খুনের পেছনে একটা উদ্দেশ্য থাকে, আমাদেরকে আগে সেটা খুঁজে বের করতে হবে। নীলাভ এতক্ষণ চুপ করে থাকলেও বলে ওঠে, তাদের পরিচয়টা পাওয়া যাচ্ছে না, উদ্দেশ্য কিভাবে বুঝবো? আর তাছাড়া বিষয়টির পেছনে কোনো সিরিয়াল কিলারও থাকতে পারে। তারা মূলত কোনো কারণ বা উদ্দেশ্য ছাড়াই খুন করে। এরই মাঝে মোমো এসে বলে, আপনি ঠিক বলছেন স্যার, আমারও তেমনটাই মনে হয়। তার কথা শুনে তরু বিরক্ত হয়। তরু কিছুক্ষণ ভাবনার অভিনয় করে বলে, স্যার, আমাদের মিসিং কমপ্লেন আসার অপেক্ষা না করে তদন্ত করে পরিচয় বের করা উচিত। তার কথা শুনে মাহির বলে, সেটা কি চেষ্টা করা হয়নি? লাশগুলো কোথা থেকে ফেলা হয়েছে আগে সেগুলো বের করতে হবে। কথাটা শুনে নীলাভ ইমপ্রেসড হয়ে যায়। তার মাথায় এরকম কিছুই আসেনি। মূলত আয়ু নিখোঁজ হওয়ার পর থেকে সে কোনো কিছুতেই কনসেন্ট্রেশন করতে পারছে না। আপনি ঠিক বলেছেন মিস্টার আনা, আমরা সেই বিষয়টা আগে বের করব। চলুন। এরপর তারা সবাই জুম রিভারের সাইডে আসে, যেখান থেকে লাশগুলো পাওয়া যায়। মাহির বলল, মনে তো হয় না যে সরাসরি এখানে ফেলা হয়েছিল। নীলাভ বলে, হুম, এখানে সরাসরি ফেলা হয়নি, কিন্তু আমার মনে হয় স্রোতের কারণে এখানে ভেসে এসেছে। মোমো একগাল হেসে বলে, ইয়েস স্যার, আপনার কথাই রাইট। তোর গম্ভীর স্বরে বলে ওঠে, মিস মোমো, আপনি কি এসব ছাড়া নিজে থেকে কিছু বলতে পারেন না? মোমো তরুর দিকে অবাক চোখে তাকায়। আমি বয়সে তোমার বড় হই, মিস ত্রানা, আমাকে ম্যাম বলে ডাকবে। পারবো না মিস মোমো, কারণ এজ ম্যাটার করে না। আপনিও একজন ইন্সপেক্টর আর আমিও, সো আমি আপনাকে ম্যাম বলে ডাকতে পারবো না। মোমো চমকে তাকালো। কি বললে তুমি? মাহের শেখ ভীষণ বিরক্ত হলেন। মোমো, আপনি চুপ থাকুন। আর স্যার, এখন তো ভাটার সময়, আমাদের নদীতে জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবেই আমরা বুঝতে পারবো কোথায় থেকে এখানে পানি আসে। নীলাভ আশেপাশে তাকিয়ে বলল, আজকের জোয়ার আসবে না, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। কালকে তো শুক্রবার, আমরা শনিবার কেসটা নিয়ে জোর কদমে তদন্ত শুরু করব। এই সপ্তাহ অনেক ধকল গেছে, একটু বিশ্রামের প্রয়োজন। আপনার অফিসে চলে যান, আমি এখান থেকেই বাসায় ফিরব। এরপর সবাই বাড়িতে ফিরে যায়। রাত 9টা। তরু নিজেদের বাড়ির ড্রয়িং রুমে বসে ফোন ঘাঁটছে। তখন সাফওয়ান সেখানে এসে তরুকে বলে, তরু, ডিনার করতে চলো। তরু কিছু না বলে চুপ করে বসে আছে। খাবে না? আমি তাজিম ভাইয়ার সাথে খেয়ে নিব। কখন আসবে তাজিন? আসতে দেরি হবে। সাফওয়ান আর কিছু না বলে খেতে বসে পড়ে। তরুকে বেশি না ঘাটানোই ভালো। রাত 10টার দিকে তাজিম আসে। এসে তরুকে ড্রয়িং রুমে বসা দেখে বলে, তুই এখানে বসে বসে কি করছিস? অপেক্ষা। অপেক্ষা মানে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে এসো, তারপর বলছি। তাজিম কিছু না বলে ফ্রেশ হয়ে আসে। তারপর তারা একসাথে খেয়ে নেয়। তরু আর তাজিম ড্রয়িং রুমে এসে বসে। আজকে তুই আমার সাথে ডিনার করার জন্য বসেছিলি? তরু নির্লিপ্ত ভঙ্গিতে বলে, হুম, ভাবলাম জীবনে আর এই সুযোগ পাই কি না। হোয়াট ডু ইউ মিন? এমনি কিছু না। তো বলো, তোমার প্রথম ডেট কেমন ছিল? তাজিম তরুর কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। অবাক হচ্ছ কেন? আমার থেকে লুকানোর বৃথা চেষ্টা করে কি লাভ বলো তো? তোমার কি মনে হয় অন্যদের খবর রাখাই তরুলতা নিজের ভাইয়ের খবর রাখে না? তুই কি আমার পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছিস নাকি? প্রয়োজন পড়েনি এখনো, কিন্তু মনে হচ্ছে এবার থেকে লাগাতে হবে। তাজিম আর চোখে তরুর দিকে তাকায়। মেয়েটা কিভাবে যে সব জেনে যায় সেটা বুঝে পায় না। তাজিম একটা শ্বাস ছেড়ে বলে, তুই যা ভাবছিস তা নয়। আমি কি ভাবছি তা তুমি কিভাবে জানলে? তাজিম একটা ঢোক গিলে বলল, মাইশা শুধুমাত্র আমার ক্লাসমেট ছিল। ও, ভাবির নাম বুঝিস মাইশা? আমি ওকে পছন্দ করি না তরু। তোর বুকের উপর হাত বেঁধে বলে, অ্যাটলিস্ট আমাকে মিথ্যা বলার মতো খারাপ অবস্থা হয়নি তোমার। আমি জানি তুমি ওনাকে লাইকও করো আর ভালোবাসো। একদমই না। তাহলে এটা কি? তরু তার ফোনে তোলা তাজিম আর মাইশার ছবিটা দেখিয়ে বলে, মেয়েটা সুন্দর আছে, ভাবি মানাতে অসুবিধা নেই। এবার কি এক্সকিউজ দেবে? বললাম তো, ও আমার ক্লাসমেট ছিল, সেই হিসেবে কি দেখা করতে পারি না তরু? অবশ্যই পারো, কিন্তু ভাবি শুধুমাত্র ক্লাসমেট হলে তোমার দিকে এভাবে তাকিয়েছিল কেন? আর সবচেয়ে বড় কথা,
তোমাকে সে প্রপোজ করেছে, তারপর তোমরা এতক্ষণ ঘোরাঘুরি করে বেরিয়েছো, বাড়িতে এসছো। আমি সব জানি, তাই মিথ্যে বলো না। তাজিমের মনে পড়ে কিভাবে মাইশা আজকে তাকে প্রপোজ করেছে। মেয়েটা দেশে এসে দেখা হবার পর থেকেই তাকে বিরক্ত করছে। অবশ্য সে জানতো মাইশা তাকে পছন্দ করে, তবে সে বরাবরই ইগনোর করে গেছে। তবে এবার সে বুঝতে পেরেছে যে মেয়েটা তাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে আর মেয়েটাকে ফিরিয়ে দিতে পারেনি। তার অবশ্য একজন সঙ্গীর প্রয়োজন। সারা জীবন তো আর একা থাকতে পারবে না, তাহলে সে সঙ্গীটা মাইশা কেন হতে পারবে না? কথায় আছে না, অপরিচিত কারো থেকে যে তোমাকে ভালোবাসে তাকে বেছে নেওয়াই ভালো। কি হলো, কোথায় হারিয়ে গেলে? ভাবিকে নিয়ে ভাবছো নিশ্চয়ই। হুম, সেদিন হসপিটালে তাকে অনেকবার দেখেছি আমি। অবশ্য সে জানে না যে আমি তার একমাত্র ননদ। আমার তাকে পছন্দ হয়েছে। তাজিম কথা ঘোরানোর জন্য বলে, তোর কি মনে হচ্ছে না তুই ইদানিং একটু বেশি অন্যরকম বিহেভ করছিস? আগে তো এত কথা বলতি না, তাহলে হঠাৎ এত পরিবর্তন কেন? পরিস্থিতির সাপেক্ষে আমার যেই রকম বিহেভ করা প্রয়োজন আমি সেই রকম বিহেভ করব, সেটাই স্বাভাবিক। অবশ্য আমি নীলাভের মনের মতো হওয়ার চেষ্টা করছি। ইন্টেলিজেন্ট, স্মার্ট, এক্সট্রোভার্ট, অলরাউন্ডার। কারণ আমার অলরাউন্ডার নীলাভ এসব কিছুই লাইক করে। আচ্ছা, মানলাম তুই ওর জন্য নিজেকে পরিবর্তন করে নিবি, তারপরও তোকে ভালোবাসবে। কিন্তু তারপর তারপর যখন ও তোর আসল পরিচয় জানবে তখন? তনু নিম্ন স্বরে বলে, তার আগেই আমি ওকে নিঃশেষ করে দিব, যাতে ও যেদিকে তাকাবে শুধু আমাকেই পাবে। ওর জীবনে শুধু একটাই রাস্তা থাকবে, যেই রাস্তা শুধুমাত্র আমিতে মিলিত হবে। আমি ওকে ভেঙে গুড়িয়ে যেতে দেখতে চাই, ঠিক যেরকমভাবে আমি ভেঙে পড়েছিলাম। আমি ওকে ভেঙে আবার আমার মনের মতো করে গড়ে তুলব। আমি চাইলেই জোর করে ওকে নিজের কাছে আটকে রাখতে পারি, কিন্তু সেটা করলে ও আমাকে সারা জীবনই ঘৃণা করে যাবে। আমি ওর ভালোবাসা চাই। তাহলে তুই কোনোভাবে প্রমাণ করে দে যে তুই নেহাকে খুন করিসনি, তাহলেই তো হয়। প্রমাণ? বলেই তরু পাগলের মতো হাসতে থাকে। তোমার কি মনে হয় প্রমাণ থাকলে আমি এত বছর অপেক্ষা করে থাকতাম? আর তাছাড়া আমি আপাতত প্রমাণ করতে চাইছি না। তাজিম ভ্রুকুচকে তরুর দিকে তাকিয়ে বলে, তাহলে তুই সারা জীবন এই খুনের অপবাদ নিয়ে বাঁচতে চাস নাকি? তরুর চোখ লাল হয়ে গেছে। সে তাজিমের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, তোমাকে বা মিস্টার সাফওয়ান এহসানকে তো আমি প্রমাণ দেইনি, তাহলে তোমরা কেন বিশ্বাস করো যে খুনটা আমি করিনি? বাবার নাম ধরে বলাতে তাজিম আর চোখে তরুর দিকে তাকায়। সে জানে তরু ওভাবে ডাকতে ভালোবাসে না, কিন্তু সাফওয়ানই তরুকে এরকম সম্বোধনের জন্য বাধ্য করেছে। মাঝে মাঝে তার বোনটার জন্য তার অনেক মায়া হয়। শত চেষ্টা করেও সে তরুকে ভালো রাখতে পারেনি। কি হলো বলো। পরের দিন সকালবেলা 8টা, যারা হন্তদন্ত হয়ে এহসান মঞ্জিলে প্রবেশ করে। তাকে হঠাৎ আসতে দেখে জহুরা চমকে যান, তবুও এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলে, যারা, তুই তাও আবার এত সকালে? মা, তোমরা ঠিক আছো তো সবাই? সাফওয়ান ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিল। যারাকে আসতে দেখে উঠে তার কাছে যায়। আমরা তো ঠিকই আছি, তুই কেমন আছিস? আর এই সকালবেলায় কাউকে কিছু না বলে হঠাৎ চলে এলি, কোনো সমস্যা হয়েছে? যারা ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে বলে, ভাইয়া আর আপু কোথায়? ঠিক আছে তো? ওরা তো ঠিকই আছে, আর এখন ওদের রুমে আছে। যারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক তাহলে। কিন্তু ভাইয়া আমাকে এই বাড়িতে আসতে বললো কেন? ভাইয়া মানে তানজিম তোকে আসতে বলেছে? হ্যাঁ, ভাইয়াই তো কল দিয়ে বললো জলদি এই বাড়িতে চলে আয়, একটা জরুরি কাজ আছে। আরও বললো তোমাদেরকে কল দিলে নাকি তোমরা আমাকে সেই জরুরি ব্যাপারে কিছুই জানাবে না। তাই তো আমি এই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। জহুরা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই তাজিম উপর থেকেই যারাকে উদ্দেশ্য করে বলে, যারা উপরে আমার রুমে চলে আয়। যারা যেতে নেবে তার আগেই জহুরা যারার হাত ধরে বলে, সেটা আমাদের ভাই বোনের পার্সোনাল বিষয়, আপনাদের সামনে বলা যাবে না। জহুরা কিছু বলতে নিলে সাফওয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, যারা উপরে তাজিমের রুমে চলে যায়। যারা চলে যেতেই জহুরা বলে ওঠে, এটা কি হলো? সকাল সকাল অশান্তি ভালো লাগে না জরুয়া। আচ্ছা, সকাল সকাল অশান্তি ভালো লাগে না জরুরা। ভাই বোনের মধ্যে কথা থাকতে পারে,
তাজিন ওর মামা যার যাওয়ার পর থেকে বিদেশে ছিল। সেই দিক থেকে যারার সাথে তার বন্ডিং ততটা মজবুত নয়। আমি চাই আমার 3 ছেলে মেয়ের ভিতরে ভালো সম্পর্ক থাকুক। তাজিন এসেছে পর থেকে যারার সাথে কথা হয়নি, তাই হয়তো খোঁজ খবর নেবে, তাই আসতে বলেছে। তুমি এটা নিয়েও শুরু করে দিও না প্লিজ। বলেই সাফওয়ান সোফায় বসে নিউজ পেপার পড়ায় মনোযোগ দিলেন। যারা তাজিমের রুম থেকে এসে দেখলো তরুও সেখানে আছে। সে তরুকে দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরলো। তরু কিছুই বলল না। আপু কেমন আছো তুমি? ওই দিন ওভাবে চলে এলে, তারপর আর যাওনি কেন বলো? তুমি জানো আমি তোমার ওই নাম্বারে কতবার কল দিয়েছি? প্রত্যেকবার বন্ধ বলেছে। আর ভাইয়ার কাছে তোমার কথা জিজ্ঞেস করলে সে তো উত্তরই দেয় না। তাও বেশি জিজ্ঞেস করতে পারি না, কারণ সবার থেকে তোমার পরিচয় আড়াল করে রাখতে হয়। আমার আগের ফোনটা হারিয়ে গেছে, সেজন্যই ওই নম্বরে পাস না। আর আমি ভালোই আছি, তোর কি খবর? আগে যেমন তেমন ছিলাম, কিন্তু এখানে আসার পর অনেক ভালো আছি। যারা তাজিমের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কেমন আছো? ভাইয়ার কথা জিজ্ঞেস করিস না যারা, জানিস ভাইয়া দেশে আসতে না আসতেই গার্লফ্রেন্ডও জুটিয়ে ফেলেছে। কি সত্যি নাকি? তাজিম যারা আর তরুর দিকে তাকিয়ে মুচকি হাসছে। তরুকে যারার সাথে এভাবে কথা বলতে দেখে অনেক ভালো লাগছে। যদিও সে জানে তরু এসব অভিনয় করছে, এগুলো সবই লোক দেখানো। তবুও সে মন থেকে চায় তরু মন থেকে এগুলো করুক আর ভালো থাকুক। তবে সেটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। বোনের জন্য সব করব। আমি চাই ও ভালো থাকুক। তরু যারাকে মাইশের ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে যারা তো খুশিতে রীতিমতো লাফাচ্ছে। ভাইয়ার বিয়ে হবে, কি মজা কি মজা! ভাইয়া বলো না, কবে আমাদেরকে ভাবির সাথে দেখা করাবে? তরুর মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। সে যারার দিকে তাকিয়ে বলে, ভাইয়াকে আমি বিয়ে করতে দিচ্ছি না যারা, তাই তুই হয়তো আমাদের না হওয়া ভাবিকে কখনো চোখের দেখাও দেখতে পাবি না। তরুর কথায় যারা অবাক চোখে তরুর দিকে তাকায়। কেন আপু, তুমি কি চাও না ভাইয়া বিয়ে করে ভাবি আনুক? তাজিম কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখ না যারা, তোরা আমাকে মাইশার সাথে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না। আমি কি করব যারা? তাজিম কাঁদো কাঁদো মুখ করে বলে। তাজিমের কাঁদো কাঁদো মুখ দেখে যারাও কেঁদে দেওয়ার মতো অবস্থা। যারা এমনই, খুব নরম মনের, তাই তো কারো কষ্ট সে সহ্য করতে পারে না। তবে এই মুহূর্তে তাজিমের জন্য মায়া হলেও সে তরুর উপর রাগ করতে পারছে না, কারণ তরুকে সে বোন হিসেবে অনেক ভালোবাসে। আপু কেন এমনটা করবে? আপু তো আমাদের বোন, সে নিশ্চয়ই আমাদের খারাপ চাইবে না। আপু ভাইয়ার গার্লফ্রেন্ড কি ভালো নয়? সেই জন্যই কি তুমি চাও না যে ভাইয়া তার সঙ্গে সম্পর্ক রাখুক? না রে জারু, মাইশা অনেক ভালো মেয়ে। তুই জানিস ও বিদেশ থাকতে ও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি নিজের ক্যারিয়ারের কথা ভেবে ওকে ফিরিয়ে দিতাম। কিন্তু ও আমার জন্য এত বছর অপেক্ষা করে আছে, কোনো ছেলের সাথে রিলেশনও করেনি। ও কিন্তু অনেক ভালো নিউরোলজিস্ট, চাইলেই রিলেশন করে বিয়ে করে ফেলতে পারত, কিন্তু তাও শুধুমাত্র আমাকে ভালোবেসে গেছে, আজও ভালোবাসে। এই কথা শুনে যারার আরো মন খারাপ হয়ে যায়। তাহলে আপু কেন বিয়েটা হোক চায় না? কারণ আমার বিয়ের আগে ভাইয়া বিয়ে করতে পারবে না, সেই জন্য। তবে এই মুহূর্তে তাজিমের জন্য মায়া হলেও সে তরুর উপর রাগ দেখাতে পারছে না, কারণ তরুকে সে বোন হিসেবে অনেক ভালোবাসে। এই কথা শুনে যারার আরো মন খারাপ হয়ে যায়। কথাটা শুনে যারা চমকে তরুর দিকে তাকায়। তার যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। তার যেই বোন ছেলেরা প্রপোজ তো দূরে থাক, ফ্ল্যাট করতে আসলেও ছেলেদের উদাম কেলানি দিত, তারপর রাগ কন্ট্রোল করতে না পেরে বাড়িতে এসে ভাঙচুর করত, সেই বোন নিজে থেকে বিয়ের কথা বলছে। ভাবতে ভাবতে লন্ডনের একটা ঘটনা তার মনে পড়ে যায়। যখন সে একবার লন্ডনে গিয়েছিল, তখন এরকমই একটা ঘটনা ঘটেছিল। তাজিম জারার সামনে হাত নাড়িয়ে বলে, কিরে, কোথায় হারিয়ে গেলি? তুই অন্তত কিছু বল। যারা মুচকি হেসে বলে, আমি কি বলবো ভাইয়া, আপুর বিয়ের বয়স হয়েছে, আর সে যখন নিজে থেকে বিয়ে করতে চাইছে তাহলে আগে তার বিয়েটাই দিয়ে দাও, তারপর না হয় তুমি বিয়ে করো। সেটাই তো জারু, ও বিয়ে করবে ভালো কথা, কিন্তু ও নাকি আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে না। মানে তাহলে আপুর কি পছন্দের কেউ আছে? তোর এবার ঘাড় কাত করে জারার দিকে তাকালো। সেই সাথে তার চোখ দুটো যেন জ্বলে উঠল।
কিন্তু যারা দেখার আগেই সে স্বাভাবিক ভঙ্গিমায় বলে উঠল, আমার পছন্দের কেউ নাই যারা, তবে আমি লাভ ম্যারেজ করতে চাই। আর তুই জানিস আমার সিআইডিতে চাকরি হয়েছে। কি? খুব ভালো কথা আপু। তুমি জানো আমার দেবরও তো সিআইডি অফিসার। ইস, যদি পরিচয় করে দিতে পারতাম তাহলে সে তোমাকে তোমার কাজে হেল্প করতে পারতো। তাই নাকি? তোর ওই দেবরটা যার ছবিটা আমি ভুলবশত ভেঙে ফেলেছিলাম, কি যেন নাম? লাভ? লাভ নয় আপু, নীলাভ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, যারা, তুই কিন্তু মেইন টপিক থেকে সরে যাচ্ছিস। ও হ্যাঁ আপু, বলো। তুমি লাভ ম্যারেজ করতে চাও তাই তো? হ্যাঁ। আরে জারু, তোর কি মনে হয় এই তরুর কাউকে পছন্দ হবে? ওর স্বভাব দেখে আমার তো মনে হয় না ওর দ্বারা এই জন্মে লাভ ম্যারেজ করা সম্ভব হবে। জারু, আমার মনে হয় এই এক জন্মে বর জুটবে না রে। যারা কি বলবে বুঝতে পারল না তার কি বলা উচিত। তাজিম এই সুযোগে বলে ফেলে, তুই ওকে তোর সাথে নিয়ে যা রে জারু। ওখানে থেকে ওর অফিসও কাছে হবে, আর সেই ফাঁকে যদি কাউকে পছন্দ হয়ে যায়। যারা একবার তরুর দিকে তাকায়। সে তো ভেবেছে তাদের বাড়ি যাওয়ার কথা শুনে তরু রিয়াক্ট করবে, কিন্তু তরুকে চুপ থাকতে দেখে সারা অবাক হলো। আর সেই সাথে তাদের বাড়িতে তরুকে নিয়ে যাওয়াটা কতটা লাভজনক হবে সে বুঝে উঠতে পারল না। যারাকে নিশ্চুপ থাকতে দেখে তরু বলে উঠল, আমি ওখানে গিয়ে থাকলে ব্যাপারটা ভালো দেখাবে না ভাইয়া। ওটা ওর শ্বশুর বাড়ি। আমি বরং কোনো হোস্টেলে বা বাড়ি রেন্টে নিয়ে থাকবো। কথাটা শুনে যারা সাথে সাথেই বলে ওঠে, কি বলছো আপু? তুমি যদি টাউনে গিয়ে থাকতে চাও তাহলে আমাদের বাড়িতেই থাকবে, বুঝলে? আমি থাকতে রেন্টে থাকবে কেন? তোর তো ওটা শ্বশুর বাড়ি। আর আমি গিয়ে কি পরিচয় থাকবো? তুমি যে পরিচয় দিয়েছিলে সেই পরিচয়ে গিয়ে থাকবে, বন্ধু হিসেবে। আর চিন্তা করো না, আমার হাজবেন্ড সহ বাড়ির সবাই অনেক ভালো। তারা তোমাকে দেখলে খুশি হবে। তাজিম বলল, তাহলে দ্যাটস ফাইনাল। আপু, তুমি রেডি হয়ে নাও। তাজিম জিজ্ঞেস করে, সে কি, এখনই চলে যাবি? মাত্রই তো এলি। ভাইয়া তোমার ফোন পাওয়া মাত্রই কাউকে কিছু না বলে চলে এসেছি। গাড়িতে ওঠার পর অবশ্য নাহিদ কল করেছিল, আমি ধরিনি, তাই এখনই চলে যেতে হবে। তরু রেডি হয়ে একটা লাগেজ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। তাজিমের দ্বারাও তার পেছনে আসে। তাদের আসতে দেখে সাফওয়ান বলে, ওই বাড়ির সবাই ভালো আছে তো মা? জি বাবা, তারা সবাই ভালো আছে। তুমি তো মাঝে মাঝে যেতে পারো, তাও তো যাও না। আমার কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে তো মা, কিন্তু মেয়ের শ্বশুর বাড়িতে বেশি যাওয়া ভালো দেখায় না। বেশি? তুমি তো একবারও যাওনি। সাফওয়ান কিছু না বলে একবার তরুর দিকে তাকালো। তরুর হাতে লাগেজ দেখে সে অবাক হয়েছে, তবে মুখে কিছুই বলে না। যারা একটা শ্বাস ছেড়ে বলে, আমি জানি তুমি চাওনি নাহিদের সাথে আমার বিয়েটা হোক, কিন্তু বাবা দেখো না, আমি তো ভালোই আছি। নাহিদও আমাকে অনেক ভালোবাসে। আমি জানি মা, তুই ভালো আছিস, সেই জন্যই তো চিন্তা করি না। আমার কি আর এত জার্নি করার শক্তি আছে? তাও যদি যাওয়ার কোনোদিন দরকার হয় অবশ্যই যাব। তরু শান্ত কণ্ঠে বলল। যারা আমাদের যাওয়া উচিত। জহুরা ভ্রুকুচকে বলল, তুমি কোথায় যাচ্ছ? তরু কিছু বলতে নিলে তাজিম তাকে বাধা দিয়ে বলে, তোরও চাকরি হয়েছে, তাই ওর কাজের জন্য ওকে টাউনে গিয়ে থাকতে হবে। আর যেহেতু যারা এসেছে, তাই তরু আর যারা একসাথেই যাচ্ছে। জহুরা আর এই ব্যাপারে মাথা ঘামায় না। খেয়ে যা যারা। না মা, আমার হাতে সময় নেই। আরেকদিন সবাইকে বলে তারপর আসবো, কেমন? তারপর তরু আর যারা বেরিয়ে যায়। যারা গাড়ি নিয়ে এসেছিল তাই তরু আর গাড়ি নেয় না। তার গাড়িতে উঠে বসতেই ড্রাইভার ফোনে নাহিদদের কলে আসে। যারা কি তোমার সাথে? ও ওকে। বলেই নাহিদ কল কেটে দেয়। যারা আর তরু তাদের কথা শুনে, কিন্তু কিছুই বলে না। পুরোটা রাস্তা তারা নীরবই থাকে, কারণ ড্রাইভারের সামনে কিছু বলা ঠিক হবে না। আমি খুব এক্সাইটেড। শ্বশুর বাড়িতে যাচ্ছি পার্মানেন্ট থাকার জন্য। 1 ঘন্টা পর সকাল 10টা তাদের গাড়িটা খান ম্যানশনের সামনে এসে থামে। তরু আর যারা বাড়িতে প্রবেশ করতেই সাবিনা যারাকে উদ্দেশ্য করে বলে, তুমি সাত সকালে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে যারা?
আসলে মা, সকালে বাবা ফোন করে বলল মা নাকি খুব অসুস্থ, তাই কাউকে কিছু না বলেই চলে গিয়েছিলাম। জারার কথা শুনে সাবিনা শান্ত স্বরে বলে, কি হয়েছে আপার? ঠিক আছে এখন? হ্যাঁ, একটু প্রেশার বেড়ে গিয়েছিল এই আর কি, এখন ভালো আছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? তরুর কথায় সাবিনা তরুর দিকে তাকালো। এতক্ষণ অবশ্য সে তাকে খেয়াল করেনি। তরুকে দেখে সে একটু অবাক হলেও মুখে হাসি টেনে বলল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি। তুমি কেমন আছো? জি জি ভালোই আছি। সাবিনার কিছুই বলার আগে যারা বলে উঠল, মা, আপনি তো আপুকে চেনেনি, সেদিন এসেছিল, তাও বলছি। এই হলো ত্রানা, আমার সবচেয়ে ভালো বন্ধু। যখন আমি লন্ডনে বেড়াতে গিয়েছিলাম তখন তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। আপু ওখানেই ছিল, 1 মাসের মতো হয়েছে দেশে ফিরেছে। তাদের কথার মাঝেই নাহিদ আর নাজমুল ব্রেকফাস্ট করতে নিচে আসে। তারা যারার কথা শুনছে। মা, আপুর বাড়ি গ্রামে, আর তার এখানে চাকরি হয়েছে, তাই এখানে ভাড়া থাকতে চাইছিল, কিন্তু আমিই বলেছি এই বাড়িতে থাকতে। আপনাদের কোনো সমস্যা হবে না তো? নাজমুল এগিয়ে এসে বললেন, এই না না, অসুবিধার কি আছে? ও আমাদের বাড়িতে থাকবে, সেটা তো ভালো কথা। যারা নাজমুলকে উদ্দেশ্য করে বলে। যারার কথা শোনা মাত্র তরু গিয়ে নাজমুলের পায়ে হাত দিয়ে সালাম করলো। তার এমন করাতে নাজমুল খানিকটা অবাক হয়ে বললেন, ভালো আছেন আঙ্কেল? তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তার এমন করাতে নাজমুল খানিকটা অবাক হলেন। নাহিদ চুপচাপ দাঁড়িয়ে আছে। যারা বুঝলো না বলে যাওয়াতে নাহিদ রাগ করেছে, কিন্তু সে জানে এখানে সবার সামনে সে যারাকে কিছুই বলবে না। তাই সে নাহিদের সামনে গিয়ে বলল, আপু, এই হলো আমার হাজবেন্ড নাহিদ জাবির খান, আর নাহিদ ও হলো আমার ফ্রেন্ড। হ্যালো ভাইয়া, কেমন আছেন? নাইস টু মিট ইউ। জবাবে নাহিদ মৃদু হেসে বলল। ভালো আছি। তাদের কথার মধ্যেই নীলাবও নিচে নেমে আসে। সে সবেমাত্র ঘুম থেকে উঠেছে। নীলাব কোনো দিকে না তাকিয়ে কিচেনের দিকে চলে যায়। সেখানে গিয়ে সাবিনাকে না দেখে ডাক দেয়, মা, কখন বলেছে গরম পানি করে দিতে? গিজারের সমস্যা হচ্ছে, পানি আসছে না। কোথায় তুমি? শুক্রবার একটু শান্তি পাই না। নীলাব ফিরে এসে ড্রয়িং রুমে দাঁড়ায়। এসেই ত্রানাকে এইবারই দেখে অনেক বেশি চমকে যায়। আপনি আমাদের বাড়িতে? নীলাবের কথায় উপস্থিত সবাই ওর দিকে তাকায়। তরু তো এক দৃষ্টিতে নীলাবের দিকে তাকিয়ে আছে। নীলাব তরুর তাকানো দেখে নিজের দিকে তাকাতেই মনে পড়ে সে শুধুমাত্র টাওয়াল পেঁচিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। নীলাভ কালক্ষেপণ না করে নিজের রুমের দিকে চলে যায়। এদিকে নীলাভের কথা শুনে সাবিনার মনে পড়ে সে নীলাভকে পানি দিতে ভুলে গেছে। সে যারার দিকে তাকিয়ে বললেন, যারা, তুমি ওকে একটা রুম দেখিয়ে দাও, আর তারপর ওকে নিয়ে ব্রেকফাস্ট করে নিও।